দর্শক স্বাগত জানাচ্ছি টিভেন24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমেরিকা ইরান যুদ্ধের 33তম দিন চলছে, তবে সুখবর হলো ইরান যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 মাসের বেশি সময় ধরে ধ্বংসযজ্ঞ এবং বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির পর এবার তার ভাষ্য খুব শিগগির এই যুদ্ধ শেষ হবে। এই শিগগির বলতে তিনি আসলে একটি সময়সীমা তুলে ধরেছেন, সেটা হলো 2 সপ্তাহের মধ্যে অথবা 3 সপ্তাহের মধ্যে। বুধবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইরান যুদ্ধ শেষে শিগগির বের হয়ে যাবে আমেরিকা, তবে প্রয়োজন পড়লে আবার ফিরে এসে হামলা চালানো হবে। কারণ ঘরে বাইরে নানা চাপের মুখে আছে আমেরিকা। এই চাপগুলোর মধ্যে ঘরের ভিতরে জনমত জরিপগুলো দেশের 2/3 মানুষ মনে করছেন ইরানের ট্রাম্প প্রশাসনের নির্ধারিত লক্ষ্য অর্জিত না হলেও আমেরিকার উচিত দ্রুতই এই যুদ্ধ থেকে নিজেদের গুটিয়ে দেয়া। রয়টার্স এবং ইপসোসের এক জরিপ থেকে এই তথ্য জানা গেছে। এছাড়া সিএনএন এর জরিপ বলছে মাত্র 33% আমেরিকান বিশ্বাস করেন ট্রাম্পের কোনো স্পষ্ট পরিকল্পনা আছে। তার অ্যাপ্রুভাল রেটিং এখন 33%। 66% আমেরিকান ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিপক্ষে। তবে সবকিছুই স্পষ্ট হবে আজ রাতে হোয়াইট হাউস থেকে দেয়া তার জাতির উদ্দেশ্যে ভাষণে। রয়টার্সকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেছেন তার ভাষণের একটি দিক হবে নেটোর প্রতি তার চরম অসন্তোষ প্রকাশ করা। তার মতে ইরানে মার্কিন লক্ষ্য অর্জনে এই জোটের পক্ষ থেকে সমর্থনের অভাব রয়েছে। নেটো থেকে আমেরিকাকে সরিয়ে নেওয়ার বিষয়টি তিনি অবশ্যই বিবেচনা করছেন বলে জানান। প্রেসিডেন্ট আরও বলেছেন, আমাদের যখন দরকার পড়ল তখন তারা বন্ধুর পরিচয় দেয়নি। আমরা কখনোই তাদের কাছে খুব বেশি কিছু চাইনি। এটা সবসময় একতরফা ছিল। ব্রিটেনের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথাগুলো বলেছেন এবং তিনি এই সাক্ষাৎকারটি আজকে প্রকাশ হয়েছে। তারপরে আসলে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন মিত্র দেশগুলো, অর্থাৎ যাদেরকে আমেরিকা বন্ধু মনে করছে সেই দেশগুলো থেকেও নানা ধরনের প্রতিক্রিয়া আসছে। তবে সবকিছু স্পষ্ট হবে ঘণ্টাখানেক পরে, অর্থাৎ রাত 9টায় তিনি হোয়াইট হাউস থেকে যে ভাষণটি দেবেন। এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি টেক্সাসের এএনএম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন এবং আমার সাথে স্টুডিওতে আছেন সোশিও পলিটিক্যাল অ্যানালিস্ট মাহমুদ রেজা চৌধুরী। মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আপনাকে স্টুডিওতে পেয়েছি। শুরুতে একটু জানি আপনার কাছে, সেটি হলো যুদ্ধটা 33তম দিন পর্যন্ত চলছে, আরও 2 সপ্তাহ 3 সপ্তাহের কথা তিনি বলছেন। বিভিন্ন সময় নানা ফ্রেমে এই যুদ্ধ বন্ধের বিষয়টি প্রেসিডেন্ট আলোচনা করেছেন। অনেক কিছুই হয়েছে, অনেক ধ্বংসযজ্ঞ, অনেক অর্থনৈতিক অস্থিরতা, কিন্তু তারপরও যুদ্ধটা যদি বন্ধের ঘোষণা আসে সেটি তো নিঃসন্দেহে একটি সুখবর হবে, নাকি সেখানেও যোগ বিয়োগের নানা অঙ্কের হিসেব আছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো যুদ্ধই আসলে কোনো কল্যাণের বার্তা দেয় না। সেটা শুরুতেও যেমন দেয় না, সেটা সমাপ্তিতেও তা দেয় না। অতএব আজকে এই অবস্থায় বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূমিকা আপনি দেখবেন এবং বিশ্ববাসী দেখছে, তাতে দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র একাই শ্রেষ্ঠ, একাই তারা বিশ্বকে নেতৃত্ব দিতে চাচ্ছে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কাউকেই তারা রাখতে চাচ্ছে না। হঠাৎ করে যদি আপনি লক্ষ্য করেন যে ইরান আক্রমণ যে করলো আমেরিকা, তাতে ইরানকে তারা যেভাবে তাদের পররাষ্ট্রমন্ত্রী, তাদের ডিফেন্স মিনিস্টার বা ডিফেন্স সেক্রেটারি যা বর্ণনা করছেন, তা হুবহু এক ধরনের আগ্রাসী মন্তব্য বলা যেতে পারে। এবং এর পেছনে লক্ষ্য হচ্ছে আমেরিকাই শ্রেষ্ঠ, আমেরিকাই সর্বোচ্চ শক্তিশালী রাষ্ট্র সারা বিশ্বে, এটাকে প্রমাণ করা। এবং এটাকে যদি আপনি আরেকটু অ্যাঙ্গেল থেকে দেখেন, দেখবেন যে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ যখন শুরু হয়, তখন হিটলারের যে আগ্রাসী চেতনা ছিল, আগ্রাসী যে ভূমিকা ছিল, অনেকটা এরকমই 2024 এসে তারই একটা রেপ্লিকা দেখতে পাচ্ছেন বর্তমান প্রশাসনে। অতএব এই অবস্থায় ইরানকে যুদ্ধে পরাজিত করা, সেই অর্থে আপনি যদি পদাতিক যুদ্ধে না ইনভলভ হন, কঠিন। আমেরিকা দেখতে পাচ্ছে যে এই যুদ্ধ চালাতে গিয়ে তাদের বিশেষ করে বিশ্বে এবং দেশেও একটা ক্রাইসিস তৈরি হয়েছে, যেটা আমেরিকার সপক্ষে না।
এবং আপনি দেখেছেন ন্যাটো, যেটা আপনি বলছেন যে ন্যাটোর উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের খেপা, উনি কার প্রতি খেপা না, যারাই ওকে নম নম না বলছে তার প্রতি উনি খেপছেন, এভাবে হোক বা সেভাবে হোক। এখন তারা ন্যাটোকে দায়ী করে, যেহেতু অন্যান্য ন্যাটোর মেম্বারগুলো তার সাথে আসেনি, অতএব তারা চাচ্ছে যে এই ন্যাটোকে বাদ দিয়ে যুদ্ধ পরিচালনা করাটা অত্যন্ত ডিফিকাল্ট হবে, বিশেষ করে আভ্যন্তরীণ তেলের বাজারে। সেই পরিপ্রেক্ষিতে এখন চায়না এবং পাকিস্তান এদের মাধ্যম দিয়ে, এবং আপনি দেখেছেন কোথাও কোথাও নেতানিয়াহু চাচ্ছে যে চায়না এই যুদ্ধটাকে থামাবার জন্য একটা নেগোশিয়েট ভূমিকা পালন করুক। সেই পরিপ্রেক্ষিতে হয়তোবা, আমি এখনো বলি হয়তোবা, ডোনাল্ড ট্রাম্প 9টার সময় কি ভাষণ দেন সেটা কোনো পরিধানযোগ্য না। উনি এই মুহূর্তে যেটা ভাষণ দিচ্ছেন বা দিবেন, আগামী 1 ঘন্টা পর সেই ভাষণটা পুরোটাই অস্বীকার করতে পারেন। এটাই হলো ডোনাল্ড ট্রাম্প। অতএব বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের যে ইচ্ছা, সেটা হচ্ছে যুদ্ধে যদি তারা কন্টিনিউ করেন, তাহলে যে তেলের বাজারে যে অস্থিরতা হবে এবং মার্কিন জনগণের মধ্যে যে অস্থিরতা হবে, সেটা আগামী নভেম্বরের ইলেকশনে ডোনাল্ড ট্রাম্পকে সামাল দিতে অনেক কষ্ট হবে। সেই অর্থে হয়তোবা, আমি আবারও বলি হয়তোবা, যুদ্ধের একটা বিরতি উনি চাচ্ছেন, অথবা একটা বলে না একটা দম নেওয়ার একটা চান্স উনি খুঁজছেন, সেটা নিতে পারেন। এবং সেটা নিতে গিয়ে উনি যা খুশি তা বলতে পারেন, যা খুশি উনি করতে পারেন। অতএব এটা যুদ্ধ যে শেষ হবে ওনার ঘোষণা দ্বারাই, তা আমার আপাতত বলে মনে হচ্ছে না। জি, অনেক ধন্যবাদ। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছেও এটি জানি যে এটি কি শেষ হয়েও হইল না শেষ, এই টাইপের বিষয় হবে, নাকি বিষয়টি আসলেই আমরা যে অভিজ্ঞতাটা হয়েছে 33 দিনের আগে, 12 দিনের অভিজ্ঞতা আমাদের আছে, সব মিলে অলমোস্ট 45 দিন, কিছুটা শিক্ষা নিয়ে, কিছুটা বুঝতে পেরে, কিছুটা বাস্তবতা নিরিখে আমরা আর এই ধরনের ঝামেলাগুলোতে যেতে চাই না, নাকি এটি আসলে যেটি বলছিলেন যে একটা স্পেস নিচ্ছি, পরে আবার দর কষাকষিতে যাব? আচ্ছা, প্রাথমিক কথাই হচ্ছে এটা একটা অনৈতিক যুদ্ধ। সব রকম ইন্টারন্যাশনাল অর্ডারকে অমান্য করে এটা আমেরিকা এবং ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে। আচ্ছা, ইরান কোনো শান্তি চুক্তিতে ইরান সাইন করবেও না এবং করা উচিত হবে না যদি না সেটা স্থায়ী হয়। এই যে আমেরিকা বলছে যে হ্যাঁ এখন আমরা পিছিয়ে আসবো, আবার আমাদের যখন দরকার আমরা যাব, এইরকম একটা যদি থাকে পরিস্থিতি, তো ইরানের কোনো মতেই এটাতে রাজি হওয়া উচিত না এবং ইরান হবেও না। আজকে ইরানের প্রেসিডেন্ট খুব সুন্দর একটি চিঠিতে আমেরিকা এবং ইরানের সম্পর্ক ব্যাখ্যা করে এবং কি কি এখানে মিসপারসেপশন আছে সেটা কিন্তু উনি আমি চিঠি পড়েছি আর কি, মানে আমেরিকার জনগণের কাছে উনি পাঠিয়েছেন। হ্যাঁ, আপনারা যদি একটু আগে এই যে মাহমুদ রেজা ভাই যে কথাগুলো বলছিলেন ট্রাম্পের কথা, ট্রাম্পের উপর কোনো কথার উপরই প্রেসিডেন্ট ট্রাম্পের আস্থা রাখা যায় না, সেই তুলনায় আমরা ইরানের, যদিও ইরানের এই রেজিমের অনেক অনেক অসুবিধা আছে, হ্যাঁ, এবং তাদের অনেক ধরনের তাদেরও আপনার ক্ষমতা কেন্দ্রীভূত, তাদের নিজেদের জনগণের উপর তারা যে ধরনের অত্যাচার করেছে, এগুলো অবশ্যই এগুলো অস্বীকার করার কোনো কারণ নাই, কিন্তু তারপরেও তারা যে ম্যাচুরিটি, যে স্ট্র্যাটেজিক ডেপথ দেখাচ্ছে, সেটার তুলনায় আমেরিকা, মানে আমেরিকার সাথে সেটার কোনো মানে তুলনাই হয় না। আর একটা যে কথা বলছেন যে শিক্ষা নেওয়া, কোনো শিক্ষাই নেওয়া হয়নি, কারণ এরপরেই কথা বলা হচ্ছে যে মানে ট্রাম্প মানে বলছেন উনি এই যুদ্ধ থেকে বোর হয়ে গেছেন, এটা শেষ হওয়ার সাথে সাথে উনি কিউবা আক্রমণ করবেন। কাজে কোথাও থেকে কোনো শিক্ষা নেওয়া হয়নি। আর 2 নম্বর কথা, আমরা জানি ইসরায়েল এবং আমেরিকার যেগুলো যে ইন্টারসেপ্টর সেগুলো কমে আসছে, তারা একটা বিরতি চায়। ইসরায়েল হয়তো এখন লেবাননের সাথে যুদ্ধে একটা বিরতি চায়, তারপর তাদের যখন ইচ্ছা হবে তারা আবার ইরান আক্রমণ করবে। ইরান স্পষ্টতই বলেছে তারা যুদ্ধ থামাতে চায়, কিন্তু এমন ভাবে যুদ্ধ থামবে যাতে আবার তারা আক্রান্ত না হয়। এবং এই যে যখন ইচ্ছা যে কোনো দেশকে গিয়ে আক্রমণ করলাম, এটা তো সব দেশের আপনার সভরেন্টির বিরুদ্ধে। একটু আগে নেটোর কথা বলছিলেন, হ্যাঁ, আমেরিকা নিজে যুদ্ধ শুরু করে তারপর যখন ইচ্ছা তখন বলবে যে আচ্ছা আমার সাথে সবাই যোগ দাও, এভাবে করলে তো হয় না। যত ছোট দেশই হোক, যত তাদের ক্ষমতা কমই হোক, সবারই একটা সভরেন্টি আছে, তাদের নিজেদের দেশের স্বার্থ তাদেরকে দেখতে হবে, অর্থনৈতিক স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, এবং মোরালি তারা এটা করতে চায় কি চায় না। এবং নেটোর যে কথা ট্রাম্প বলছেন, আপনি যদি চিন্তা করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নেটো আসলে সবচেয়ে বেশি কাজ করেছে আমেরিকার পররাষ্ট্র নীতির পক্ষ। জি, আমি কিছু প্রশ্ন আপনার কাছে করতে চাই। সবচেয়ে বেশি ক্ষতি আমেরিকারই হবে।
আমরা নেটো বিষয়ে আসবো। একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে করতে চাই। আপনি বলছিলেন যে ইরানের প্রেসিডেন্টের চিঠিটি আপনি পড়েছেন, 4 পৃষ্ঠার একটি চিঠি ছিল। সেখানে তিনি বলছিলেন, একদম শুরুতে বলছিলেন যে আমরা কাউকে আক্রমণ করিনি এবং আমরা কখনো এই ধরনের কোনো প্রক্রিয়ার মধ্যে যাই না যে আমাদের আধিপত্য অন্যদের উপর বজায় দিতে বিস্তার করতে হবে, কিন্তু আমরা যেটা করি আমরা প্রতিহত করি। আপনি বলছেন যে ইরান এমন কোন একটা স্থায়ী চুক্তি ছাড়া এখানে যাবে না কিংবা যুদ্ধ বন্ধ করতে যাবে না, কিন্তু বিষয়টি হলো মানে ইরানের কি করার আছে? আমাদের প্রেসিডেন্ট যদি মনে করেন যে আমি একটু ছোট করি, আমাদের প্রেসিডেন্ট যদি মনে করেন যে যুদ্ধ শুরু করেছি, কালকে আজকে রাতে তিনি ঘোষণা দিয়ে যায় কালকে সকাল থেকে আমি করব না, ইরান কি তখন পাল্টা হামলাগুলো অব্যাহত রাখবে নাকি একতরফা হামলা অব্যাহত রাখবে যদি আমেরিকা যুদ্ধে না যেতে চায়? ইরানের স্ট্র্যাটেজি অনেক অনেক কি বলবো মানে পরিণত। তারা যেটা করছে, তারা হরাইজন্টাল এক্সপ্যানশন, তারা যেখানে অর্থনীতির আমেরিকার অর্থনীতি সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হবে সেখানে তারা আঘাত দিচ্ছে। তারা এই যে গালফ স্টেটে এখন যেগুলো শুরু হয়েছে, অলরেডি আপনার কাতার, কুয়েত, ওরা মধ্যস্থ, ওরা ওমান, ওরা চাচ্ছে যে কোনো দলে যাবে না। বাহরাইন, তারপর ইউএই, ওখানে আর যদি একটু অস্থিরতা বাড়িয়ে আর যদি কিছু আক্রমণ হয় তাহলে ওদের নিজেদের দেশের ভিতরেই আপনার রেজিম চেঞ্জ হয়ে যাবে। তো এই গালফ স্টেট গুলোতে যে অস্থিতিশীলতা তৈরি করেছে, এটা রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে এটার সাংঘাতিক বড় প্রভাব। ইরান যেটা করছে, ওদের অনেক স্ট্র্যাটেজিক ডেপথ আছে, ওরা অনেকগুলো স্টেপ, ওরা এটা হলে কি করবে না করবে। আমি প্রথমে আমার কাছে মনে হচ্ছিল যে মানে ইরানও কি বলবো মানে কোণঠাসা হয়ে জাস্ট আক্রমণ করে যাচ্ছে, কিন্তু আপনি যদি দেখেন ওরা কি কি জিনিস আক্রমণ করছে, কি কি করছে, এগুলো একদম পরিণত হিসেবে করছে। এবং আরেকটা কথা ইরান বারবার বলছে যে যুদ্ধ তো আমরা শুরু করিনি, কিন্তু আমরা ডিসাইড করব কখন যুদ্ধ শেষ হবে। এবং সত্যি যদি আজকে আমেরিকা বলে আচ্ছা আমরা আক্রমণ করব না, ইরান যদি অব্যাহত রাখে তখন আমেরিকা কি করবে? আমরা এভাবে ভাবতে অভ্যস্ত যে আমেরিকা এত শক্তিশালী, আমেরিকা যেটা করবে বাকি সবাই সেটাতে রিয়াক্ট করবে, কিন্তু ইরান কিন্তু এই হিসাবটা উল্টে দিয়েছে। এখন কিন্তু ইরান যেটা করছে সেটাতে সবাই রিয়াক্ট করছে। ওয়ার্ল্ড অর্ডারের অনেক কিছু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, আমরা এখনো সেটা দেখতে পাচ্ছি না, সেটা এখনো ওইভাবে করে ম্যানিফেস্টেশন হয়নি, কিন্তু অলরেডি আজকে এই 33 দিন আগে যে পৃথিবী ছিল আজকে সেই পৃথিবী নাই। আপনি চিন্তা করেন আমেরিকার সমস্ত স্যাংশন উপেক্ষা করে মেক্সিকো, রাশিয়া, চীন, কিউবায় সব সাহায্য পাঠাচ্ছে, এবং আমেরিকা জানে যে এই মুহূর্তে এটা নিয়ে যদি কোনো কিছু করতে যায় তাহলে মানে এখানে সে জিততে পারবে না। এবং সবচেয়ে বড় কথা আছে, রাশিয়া চীনের কথা বাদই দিলাম, মেক্সিকো যে স্যাংশনটা উপেক্ষা করেছে এটা একটা অনেক বড় জিনিস। আমরা এই যুদ্ধের দিকে খালি তাকাচ্ছি, কিন্তু এই যুদ্ধের ফলে আমেরিকার যে শক্তি হ্রাসগুলো অলরেডি হয়ে গেছে। ইটালি, স্পেন যে ভাষায় আমেরিকার সাথে কথা বলছে, এটা 1 মাস আগে এটা চিন্তা করা যেত না। মানে ওয়ার্ল্ড অর্ডার অলরেডি চেঞ্জ হয়ে গেছে, আমরা এটা যত দিন যাবে এটা আদৌ স্পষ্ট। ওকে, সেক্ষেত্রে যদি যুদ্ধটা আপাতত একটা চুক্তির মধ্যে গিয়ে বন্ধ হয়, সেক্ষেত্রে আমরা কোন ইরানকে পাচ্ছি? আগের তুলনায় অনেক বেশি দুর্বল, নাকি ইরান বৈশ্বিক প্রভাবের জায়গায়, কূটনীতির জায়গায় তাদের নানা ধরনের প্রভাব বিস্তার, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আরো বেশি স্ট্রং ইরানকে পাওয়া যাচ্ছে? আসলে কি মনে হচ্ছে? অনেক বেশি স্ট্রং ইরান। ইরানের অনেক ক্ষতি হয়েছে, সেটাতে কোনো সংশয় নাই। আপনার যেটা কি বলবো মানে অস্ত্র ক্ষতি, এই ধরনের ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, ইনফ্রাস্ট্রাকচার, মানুষ মারা গেছে। কিন্তু আরেকটা জিনিস চিন্তা করেন, অয়েল প্রোডাকশনের দিক দিয়ে ভেনেজুয়েলার পরেই কিন্তু ইরানের জায়গা, এবং এখন ওরা যেভাবে করে গালফ স্টেট গুলোকে, যে 7টা দেশকে আক্রমণ করেছে, ওদের কিন্তু প্রোডাকশন কমে গেছে। এবং এখন খালি বিশ্ব বাজারে যাতে অর্থনৈতিক মন্দা না হয়, এটার কারণে ইরান যেভাবে করে অয়েল রপ্তানি করবে ওটা কেউ বন্ধ করবে না, এটা বন্ধ হবে না। তো ইরান অর্থনৈতিক ভাবেও কিন্তু, এবং যেই স্যাংশন আমেরিকা এত বছর ধরে দিয়ে রেখেছিল, ওই স্যাংশন মোটামুটি নন ফাংশনাল হয়ে গেছে। ইরান আমরা এখনো এই মুহূর্তে হতে দেখবো না, কিন্তু আমি বলছি 5 বছরের মধ্যে ইরান অনেক বড় একটা শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। এবং এটা হতো না যদি না এই আক্রমণটা হতো, যদি না এই যুদ্ধটা হতো। এবং ক্ষমতার যে বলয়গুলো আমরা দেখি, হ্যাঁ, সেটা আমেরিকা তো অনেকখানি শক্তি হ্রাস হচ্ছে, রাশিয়া চীনের কথা আমরা জানি। এশিয়ায় আমরা দেখবো যে ক্ষমতা বলয় বেশিরভাগ শক্তিশালী দেশ এখন আমরা দেখবো এশিয়ায় হবে। এই জিনিসগুলো ওয়ার্ল্ড অর্ডারে অলরেডি চেঞ্জ হয়ে গেছে। জি, অনেক ধন্যবাদ। মাহমুদ রেজা চৌধুরী, একটু আপনার কাছে জানি, একদিকে ইরানের প্রেসিডেন্ট এমন সময় চিঠিটা লিখলেন আমেরিকান নাগরিকদের কাছে, যেটা মনে হচ্ছে কূটনীতিতে একটু এগিয়ে থাকার একটা বিষয় থাকে, কারণ আজকে রাতেই প্রেসিডেন্ট
আমেরিকানদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। তার আগে ইরানের প্রেসিডেন্ট একটা বক্তব্য ছেড়ে দিয়েছেন। কিন্তু মূল যে জায়গাটাতে শঙ্কার সেটি হলো আভ্যন্তরীণ চাপ তৈরি হচ্ছে। এর আগের যুদ্ধগুলোতে আমরা যুদ্ধের শুরুর সময় যতটা জনমত দেখেছিলাম যুদ্ধের পক্ষে, এবার একেবারে শুরু থেকেই সেই জনমতটা কম। রিসেন্টলি যে রয়টার্স, সিএনএন বিভিন্ন যে জরিপগুলো উঠে আসছে, সেখানে একেবারে 2/3 বেশি মানুষ চায় না এই যুদ্ধ হোক। একেবারে স্থলবাহিনী পাঠানো তো অনেক দূরের কথা, অর্থনৈতিক যে বরাদ্দ 200 মিলিয়ন চাওয়া হচ্ছে সেটিও দেয়া হোক, সেটিও চায় না। সবকিছু মিলে কতটা ঘরের ভিতরে প্রেসিডেন্ট চাপ অনুভব করছেন এবং সেই চাপটা কতটা তিনি গায়ে মাখছেন? আপনার শেষ কথাটাই দিয়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। কতটা গায়ে মাখছেন, খুব মাইনরিটিলি যদি আপনি দেখেন এবং ডোনাল্ড ট্রাম্পের যদি সামাজিক এবং রাজনৈতিক এবং ব্যক্তিগত চরিত্রটাকে আপনি যদি দেখেন, তাহলে আপনি একভাবে বলতে পারবেন উনি কিছুই গায়ে মাখেন না। ওনাকে গায়ে মাখানোতে ওনার পরিষদরা যদি ওনাকে বাধ্য করেন, তাহলে উনি হয়তো সেকেন্ড একটা থট দেন, কারণ তার কিছুই যায় আসে না। আমেরিকা ধ্বংস হলে তার কিছু যায় আসে না, আমেরিকা শূন্য মারা গেলেও তার কিছু যায় আসে না, কারণ হি ইজ নট অ্যাট অল এ প্যাট্রিয়ট লিডার, পিরিয়ড। এবং আজকে যে সুন্দর ব্যাখ্যা দিলেন প্রফেসর মেহনাজ মোমেন, ডক্টর মেহনাজ মোমেন, ডক্টর মেহনাজ মোমেন, মেহনাজ মোমেন, আমি তার বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত। অত্যন্ত সুন্দরভাবে এবং অত্যন্ত স্ট্র্যাটেজিক একটা ওয়েতে উনি পুরো বিষয়টাকে বিশ্লেষণ করেছেন, এবং সেই বিশ্লেষণ থেকে কিন্তু অনেক কিছু জানার এবং অনেক কিছু বোঝার অবকাশ আছে। এবং যেটা মেহনাজ বলেছেন বারবার যে ইরান যুদ্ধটা শুরু করেনি, আসলেও ইরান যুদ্ধটা শুরু করেনি, ইরানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যুদ্ধটা। দ্বিতীয়ত, এই যুদ্ধে আমেরিকার সাধারণ জনগণের কোনো অভিমত নাই, এটাও একটা ট্রু। এবং এই সাধারণ জনগণ ট্রাম্পের এই যুদ্ধ নীতি বা এই অর্থনৈতিক যে নীতি উনি অবলম্বন করছেন, আমেরিকাই শ্রেষ্ঠ এবং সবার উপর ট্যাক্স বসিয়ে এবং সবার উপর একটা স্যাংশন জারি করে, সেইটা যে কার্যকরীভাবে আমেরিকার জনগণকে কোনো উপকার করছে না, এটা ইতিমধ্যে বোঝা গেছে। অতএব সেই প্রেক্ষিতে বলা যায় যে আমেরিকার অর্থনীতির আর আরো বড় বিপদ হবার সম্ভাবনা থেকে দূরে সরবার জন্য এবং আগামী নভেম্বরের যে নির্বাচন হতে যাচ্ছে কংগ্রেস এবং সিনেটে, সেখানে নিজের দল রিপাবলিকানকে সে রক্ষা করার জন্য আপাতত মনে করছে যে যুদ্ধটা কিছু মাসের জন্য হলেও, এটা হচ্ছে এপ্রিল মাস, আজকে এপ্রিলের 1 তারিখ, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ধরেন আপনার 6 মাস বাকি আছে। এই 6 মাসের মাথায় যেন একটু যুদ্ধটাকে একটা এমন একটা স্থিতি পর্যায়ে যদি আমরা নিয়ে যাই, তাহলে হয়তো বা এই নির্বাচনের যে জনরায় সেটা হয়তো রিপাবলিকানের বিপক্ষে ততটা যাবে না। অতএব এটা তার একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজিও হতে পারে, এইভাবে আমি দেখি। এবং সেই স্ট্র্যাটেজি আসলে কতটা কাজ করবে এটা নির্ভর করবে আগামী কয়েক মাসে আমেরিকার সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি কেমন হয় তার উপর, এবং বিশ্বে আমেরিকানদের উপরে বিশ্বের অন্যান্য নেতৃবৃন্দ এবং অন্যান্য রাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি কেমন হয় তার উপরে। অতএব এই সমস্ত থেকে আলোচনা করলে বা এই সমস্তের প্রেক্ষাপটে যদি বলতে পারি, তাহলে বলা যায় যে এই যুদ্ধের এই আপাতত ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ইরানকে বিরত করবে না। এবং প্রফেসর মিনহাজ খুব ভালো কথাই বলেছেন যে আগামীতে ইরান আরো বেশি শক্তিশালী হবে, কারণ যুদ্ধটা হয়তো, আপনার একটা প্রশ্ন ছিল প্রফেসরের কাছে যে যুদ্ধটা যদি এখন আমেরিকা বন্ধ করে দেয় তাহলে কি হবে। যুদ্ধ তো শুধু আমরা যেভাবে দেখছি শুধু সেইভাবে হবে না, তখন আরেকভাবে যুদ্ধ চলবে, যেটা বলে অর্থনৈতিক অবরোধ এবং আত্মনিয়ন্ত্রণের শক্তি আরো বাড়বে, এবং আমেরিকাকে বুঝিয়ে দেওয়া হবে যে ইরান ইজ নট ইরাক, এবং ইরান ইজ নট ইভেন দা আপনার কিছুদিন আগে যে রাশিয়া যেখান থেকে চলে আফগানিস্তান। অতএব সেই অর্থে আমরা বলতে পারি যে ইরান উইল বি মোর স্ট্রঙ্গার দেন দে ওয়ার বিফোর, কারণ ইরান হ্যাজ লস্ট এ পোর্শন অফ দেয়ার লিডারশিপ, বা তাদের বিশ্বাস এবং তাদের যে মেধা, সেটা কিন্তু আমেরিকা বোম মেরে নষ্ট করতে পারে না, উড়িয়ে দিতে পারে না। সেই মেধার বলে এবং সেই জনগণের সমর্থন নিয়ে হয়তোবা নতুন ইরান পৃথিবীতে আসছে, সামনে আসছে,
যেটার মোকাবেলা করতে আমেরিকার যথেষ্ট বেগ পেতে হবে বলে কিন্তু বিশ্বাস করি। মানে একটা বিষয় তো অসমাপ্ত থেকেই গেল, সেটা হলো যে আমাদের প্রেসিডেন্ট তো জিততে ভালোবাসেন, তিনি সবসময় জয়ী হতে চান। তিনি বলতে পারেন যে যুদ্ধ বন্ধ করার পেছনে তিনি ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করেছেন, তিনি বলছেন তিনি রেজিম চেঞ্জ করতে পেরেছেন সফলভাবে, কিন্তু গলার কাটা হরমুজ তো থেকে যাচ্ছে। হরমুজের ইস্যুতে কি হবে? মানে বিষয়টা যদি আমেরিকা একতরফাভাবে যুদ্ধ বন্ধ করার ঘোষণা দেয় কোনো চুক্তি ছাড়া, হরমুজ তো অবরুদ্ধ করে রাখবে ইরান, তখন তো অর্থনৈতিক চাপটা আরো বাড়বে। এই গলার কাটাটা কিভাবে আসলে সুরাহা হবে? এটা সুরাহা হওয়া এই মুহূর্তে আজকে আপনার সাথে যখন আলোচনা করছি সেই মুহূর্তে বলা খুব কঠিন। আগে আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা করুক যে এই যুদ্ধটা আমরা উইথড্র করলাম অথবা আমরা জিতে গেলাম, তারপরে যে হরমুজ ইস্যুটা যে বন্ধ হয়ে যাবে এটার সম্ভাবনা খুবই কম। অতএব সেইখান যেটা প্রফেসর বলেছেন যে ইরান আরো বেশি শক্তিশালী হবে, সেই শক্তিশালীর একটা ভূমিকা হয়তো রাখতে পারবে এই হরমুজ। এই হরমুজ প্রণালীকে বন্ধ করে দেওয়া বা সেখানে একটা নিজস্ব বার্গেনিং তৈরি করা, এবং যেটা অলরেডি একটা ট্যাক্স তারা ধরেছে 2 মিলিয়নের মতো, যে কোনো জাহাজ প্রবেশ করতে হলে বা এখান থেকে তেল বাহী জাহাজ নিতে হলে একটা ট্যাক্স ইরানকে দিতে হবে, সেটা যদি আরোপিত হয় তাহলে আমেরিকা অনেক চ্যালেঞ্জের মুখে পড়বে, কিন্তু বিশ্বের অন্যান্য কোনো দেশ চ্যালেঞ্জের মুখে না পড়তে পারে। তবে ইরানের উচিত হবে যে তারা তাদের পার্শ্ববর্তী দেশগুলোকে আমেরিকার সৈন্য যেখানে আছে সেটার উপরে আঘাতটাকে কমিয়ে এনে, কারণ সেখানেও তেলের ব্যাপার আছে, সেটা সরবরাহ যদি কমে যায় তাহলে সেটাও একটা প্রভাব বিস্তার করবে আমেরিকার উপর মানে পড়বে। যুদ্ধ চলাকালীন কমাবে, নাকি যদি যুদ্ধ বিরতি হয়, যুদ্ধ বন্ধ হয়, তখন কমানোর কথা বলছেন? আমি বলতেছি যুদ্ধ চলাকালীন না, যুদ্ধ বিরতি তো একতরফা হবে যদি ইরান সেই বিরতিতে না একটা চুক্তি আসতে পারে, যেহেতু একটা চায়না চুক্তি পাকিস্তান এবং চেষ্টা করছে। তাহলে সেটা তো আমেরিকার ইচ্ছা হচ্ছে না, সেটা বিশ্ব গ্লোবালি একটা প্রেশার, একটা গ্লোবালি একটা ডিমান্ড, গ্লোবালি একটা ডিমান্ডকে আমার মনে হয় ইরান মেনে নিবে এবং ইরান সেই অনুযায়ী চলবে। কিন্তু হরমুজের উপর তাদের একক নিয়ন্ত্রণ আমার মনে হয় না ইরান ছাড়বে বা ইরানের ছাড়া উচিত হবে বলে, কারণ এই মুহূর্তে তাদের তো বাঁচতে হবে এবং তাদের নিজের অর্থনীতিকেও টিকাতে হবে, এবং তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি পূরণের জন্য তাদের একটা স্ট্র্যাটেজিক্যাল, পলিটিক্যাল এবং সোশ্যাল এবং মোরাল নিতে হবে ইরানকে। সেটা ইরান নিবে এবং সেটা নেয়ার পথে সবচেয়ে একটা বড় টুলস হবে হরমুজ, এবং সেই হরমুজকে রক্ষা করার জন্য যে প্রণালীতে এখন ইরান তৈরি করছে সেটা হয়তো ইরান কন্টিনিউ করতে পারে, অথবা সেখানে হয়তো আমেরিকার কাছ থেকে একটা নিশ্চয়তা সে দাবি করতে পারে মধ্যস্থতার মাধ্যমে যে নো মোর ফার্দার এনি অ্যাটাক অন দ্য ইরান ল্যান্ড। এবং এটাই আসলে ইরানের একটা বড় হাতিয়ার হতে যাচ্ছে। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে একটু জানি, সেটা হলো হরমুজ সুরাহা না করে কি যুদ্ধ বন্ধ হবে, মানে যে চুক্তিটি হবে? আর দ্বিতীয় যে বিষয়টি আপনার কাছে জানতে চাই সেটা হলো এই মধ্যস্থতায় আমরা পাকিস্তানের নামটা শুনেছি, কিন্তু এখন ফ্রন্ট লাইনে আমরা চায়নাকে দেখতে পাচ্ছি। হাউ ইট ক্যান পসিবল যে আমেরিকার অন্যতম বৃহৎ অর্থনৈতিক শত্রু যাকে বলা হচ্ছে, তিনি আবার মধ্যস্থতা করছেন এবং সেটা মেনে নিচ্ছেন? মানে এখানে ইকুয়েশন গুলো কি কাজ করছে? প্রথম কথা, হরমুজ বন্ধ না, এটা বন্ধ শুধু আমেরিকা এবং ইসরায়েলের জন্য, এটা কিন্তু আসলে বন্ধ না। এবং আমি একমত যে হরমুজের উপর যেই অধিকার, যেটা অর্থনৈতিকভাবে সেখান থেকে অর্থায়ন করার ইরান যে পথ বের করেছে, সেটা থেকে তারা সরে আসবে না। হয়তো আপনার যে এখন যেটা $2 মিলিয়ন নিচ্ছে, এগুলো হয়তো চেঞ্জ মানে হবে। আন্তর্জাতিক নিয়মটা কি? আপনি তো আন্তর্জাতিক নিয়ম অমান্য করে ইরানের উপর হামলার কথা বলেছেন, সেক্ষেত্রে হরমুজটাকে অবরুদ্ধ করে রাখা, মানে আমরা ইরান, আমেরিকা এবং ইসরায়েলের জন্য যদি অবরুদ্ধ করে রাখি, সেখানে আন্তর্জাতিক নিয়মটা কি? চাইলে কি তারা সেটি করতে পারবে? এখন এটা ইন্টারন্যাশনাল মানে ওয়াটারে, এটা তখন যে দেশটা থাকে তাদের অনেক বেশি অধিকার থাকে। এখন হ্যাঁ, তারা তো আক্রান্ত হয়েছে আমেরিকা এবং ইসরায়েল থেকে, মানে আমরা যদি জাস্টিফিকেশন খুঁজি, ইরানের হাতে সমস্ত জাস্টিফিকেশন কিন্তু আমেরিকা এবং ইসরায়েল তুলে দিয়েছে। তারা বলবে আমরা এই যে দেশ থেকে আক্রান্ত হয়েছি, আমরা চাই না আমাদের সীমার মধ্যে দিয়ে সেই দেশের কোনো জাহাজ যাক। হ্যাঁ, একদম এক্স্যাক্টলি আপনি যে নিয়ম নীতির কথা বলছেন, আমি ওটাতে অতটা ক্লিয়ার না, কিন্তু আমি বলছি যে জাস্টিফিকেশন গুলো তারা এটা অবশ্যই তারা দাঁড় করাতে পারবে। এবং এখন হয়তো এই মুহূর্তে তারা যেই টোলটা নিচ্ছে, চার্জ করছে, এটা হয়তো পরে পরিবর্তিত হবে। হ্যাঁ, কিন্তু এইটার উপর এই অধিকারটা ব্যবহার করে তারা নিজেদেরকে আরো শক্তিশালী হিসাবে প্রতিষ্ঠিত করলো। আচ্ছা, আর ট্রাম্প কিন্তু, প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে 2 দিন আগেই বলেছেন যে হরমুজ দিয়ে আমাদের জন্য তেল আসে না, যাদের তেল আসে তোমরা হয় আমাদের থেকে তেল কেনো, অথবা সেখানে গিয়ে তোমরা তোমাদের
নিয়ে আসো। হ্যাঁ তোমরা তোমাদের শক্তি প্রয়োগ করো। কাজে এখন যেগুলো মানে আমরা তো দেখছি যে যুদ্ধের যে জাস্টিফিকেশন গুলো সেগুলো বারবার চেঞ্জ হচ্ছে, রেজিম চেঞ্জ। এখন রেজিম চেঞ্জের অর্থ হয়ে গেছে যে না, যারা লিডারশিপে ছিল তারা মরে গেছে, সেই জন্যই রেজিম চেঞ্জ। এরকম ডেফিনিশন আমরা আগে কোনোদিন পাইনি। হ্যাঁ, তারপরে নিউক্লিয়ার যে ধ্বংস করার কথা বলা হচ্ছে, সেখানে এখন ব্যালিস্টিক মিসাইলের কথা বলা হচ্ছে। ইরানের যে হোম গ্রোন তাদের নিজের প্রোডাকশন, মার্কো রুবিও দাবি করছেন যে এগুলো তারা করতে পারবে না। কেন পারবে না? এটার তো কোনো নিয়ম হতেই পারে না। আচ্ছা, আর আরেকটা কথা যেটা এই যে বারবার চেঞ্জ হচ্ছে, হরমুজের এই দাবি থেকেও কিন্তু আমেরিকা সরে এসছে। আমেরিকা আসলে এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প, আপনার আরেকটা জিনিস চিন্তা করতে হবে, 6 মাস পরে মিড টার্ম ইলেকশন আসছে। কাজে আমেরিকার জন্য টাইমিং জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, ইরানের জন্য না। যদিও আমি ঠিক জানি না যে 6 মাসের মতো আপনার মিসাইল তাদের কাছে আছে কিনা, আমি সেটা ঠিক জানি না। কিন্তু আমাদের যে টাইমলাইন, ইরানের টাইমলাইন কিন্তু সেটা না। হ্যাঁ, এবং ইরান যেটা করবে এটাকে দীর্ঘায়িত করা, কারণ যত ইলেকশনের কাছাকাছি পর্যন্ত এটাকে নিতে পারবে ট্রাম্পের উপর, রিপাবলিকান পার্টির উপর, আমেরিকার উপর, এটার তত আপনার নেতিবাচক প্রভাব পড়বে। এটাই ইরান চেষ্টা করবে। আর আমেরিকার যেটা চেষ্টা করছে যে এখান থেকে যত তাড়াতাড়ি ডিসএনট্যাঙ্গল করা। কিন্তু ডিসএনট্যাঙ্গল করা এবার এত সহজ হবে না। শুধুমাত্র ইরান না, এখানে আরেকটা যে আমাদের কি বলবো আরেকটা দেশ আছে, ইসরায়েলও কোনোভাবেই এটার থেকে সরে আসবে না। ইসরায়েল যদিও বলেছে যে গ্রাউন্ড ট্রুপ পাঠানো হলে তারা অংশগ্রহণ করবে না, কিন্তু তারা যে পাল্টা আক্রমণ ইরানের সাথে চলছে সেখান থেকেও তারা বিরত থাকবে না। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে চীনের কথা। পাকিস্তান আসলে যে জিনিসটা করতে চাচ্ছিল, তারা এখানে দুই দেশের, আমেরিকা এবং ইরানের দুই দেশের মেসেজ তারা আদান প্রদান করছিল। কিন্তু আসলে যেটা বলে যে ট্রাম্প যেটা দাবি করছেন যে আমাদের সাথে সমঝোতা চলছে, সেটা আসলে কোন সময় শুরু হয়নি। এখন চীন একটা অনেক বেশি শক্তিশালী এবং বিশ্ব অর্থনীতিতে অনেক একটা প্রচন্ড প্রভাবশালী দেশ। চীন যদি এটার সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, তাহলে কিন্তু কোনো ধরনের চুক্তি হলে সেখান থেকে ইসরায়েল আবার সরে যাবে, সেই জিনিসটা এত সহজ হবে না। তখন আমি জানি না চীনের মধ্যস্থতায় কতটুকু কি হবে, কিন্তু চীনের মধ্যস্থতায় যদি কোনো শান্তি চুক্তি হয়, তাহলে সেটা অনেক বেশি স্থায়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ একবার যদি সেইটাকে অতিক্রম করে, একটা শান্তি চুক্তি করে বলে যে না আমি মানলাম না, তাহলে কিন্তু আপনার অন্য চীনের মতো ক্ষমতাশালী দেশ ওখানে থাকলে, তাহলে কিন্তু আপনি সবাইকে এটাকে অমান্য করলেন। কাজেই চীনের মধ্যস্থতায় যদি কোনো শান্তি চুক্তি হয়, তাহলে আমার কাছে মনে হয় যে একদম পার্মানেন্ট না হলেও কিছু শান্তি চুক্তির সম্ভাবনা আছে। ওকে, আমরা একটু দেখছিলাম যে আন্তর্জাতিক আইন কি বলে, হরমুজ কি বন্ধ করতে পারে কিনা। 1982 সালে যে জাতিসংঘের চুক্তিটি হয়েছে, সেখানে বলা হচ্ছিল যে কোনো দেশ আন্তর্জাতিক নৌরুটে চলাচলকারী যুদ্ধ জাহাজ কিংবা বাণিজ্যিক জাহাজ বন্ধ করতে পারবে না, তবে যদি সেটি উপকূলীয় দেশটির জন্য নিরাপত্তার হুমকি তৈরি করে, তাহলে তাদের একটা সুযোগ রয়েছে। যদিও সুয়েজ ক্যানাল থেকে ইজিপ্ট কিন্তু এরকম কোনো টোল নেয়। ওকে, কিন্তু মজার বিষয় হলো ওই চুক্তিটিতে আমেরিকা এবং ইরান কোনো দেশে স্বাক্ষর করেনি, জাতিসংঘের যে চুক্তিটি। সো এখানে অনেকগুলো তর্কের সুযোগ আছে। আমি একটু মাহমুদ রেজা যদি আপনার কাছে যাই, সেটা হলো চায়না নিয়ে কথা বলছিলাম, পাকিস্তান নিয়ে কথা বলছিলাম। চায়নার গ্যারান্টিটা ইরান অনেক বেশি করে প্রত্যাশা করছে। তারা বলছে হ্যাঁ আমরা চুক্তি করতে পারি যদি চায়না একটা গ্যারান্টি দেয়, কারণ অন্য যে কোনো দেশের সাথে, আপনি শুরুতে বলছিলেন যে প্রেসিডেন্ট হয়তো আজকে একটা কথা বললেন, কালকে আরেকটা যুক্তি তৈরি করলেন, কিন্তু চায়না যদি সেখানে জড়িয়ে পড়ে, তাহলে কি ইরান আশ্বস্ত হয়ে যা যা করার, অর্থাৎ হামলা, পাল্টা হামলা, সেই জায়গা থেকে সরে আসার বিষয় আছে? খুব কঠিন এটার উত্তর দেয়া এই মুহূর্তে, কারণ এখন পর্যন্ত এটার কোনো কিছুই টেবিলে আসেনি। আমরা দেখছি না যে চায়না কি ভূমিকা অন টেবিল রাখছে বা অথবা অন ডিপ্লোমেসি রাখছে। অতএব চায়না অংশগ্রহণ করলে ডেফিনেটলি চায়না একটা বৃহৎ শক্তি, এবং আপনি জানেন যে মধ্য এপ্রিলে চায়নাতে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট সফরে। অতএব উনি হয়তো চাচ্ছেন যে এই সফরে যাবার আগে চায়নার যে ভূমিকা এখন আছে সেই ব্যাপারে একটা গ্রিন সিগন্যাল নিতে, যে চায়না থেকে সে যা আশা। প্রেসিডেন্ট ট্রাম্প তো যা কিছু করেন, যে মুভমেন্ট নেন, যে স্টেপ নেন, তার পিছনে একটা অর্থনৈতিক পরিকল্পনা তার কাজ করে মূলত।
অতএব এটা খুবই ভালো জিনিস হওয়ার কথা আর কি, যে মানে না, অবশ্যই। লাভটা যদি আপনি বুঝে নিতে পারেন। এখন লাভটা যদি ভুল বুঝেন তখন কি না, সমস্যাটা হয়? লাভটা আপনি কার লাভ, প্রশ্নটা হচ্ছে আপনি লাভ এখন কার লাভ? এটা কি রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লাভ, নাকি তার ব্যক্তিগত ক্ষমতার লাভ, নাকি আমেরিকার সমস্ত জনগণের লাভ? এইখানে একটা বিষয় আছে, কার লাভ কথা বলছি। কারণ সেই লাভটা যদি সত্যি আমেরিকার, কারণ আমেরিকার ব্যাপারটা কি দুটো ভূমিকা, একটা হচ্ছে আভ্যন্তরীণ ভূমিকা, আর একটা হচ্ছে বহির্বিশ্বের ভূমিকা। অতএব আমেরিকার কিন্তু সমস্ত কিছু কেন্দ্রভূত হয় বহির্বিশ্বে তার কি ভূমিকা পালন হচ্ছে তার উপর নির্ধারণ করে। কারণ আমেরিকার জনগণের 65% লোকরা এখনো কিন্তু মনে করে আমেরিকা ইজ দ্য গ্রেটেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। অতএব এইখানে আমেরিকাকে গ্রেটেস্ট রাখার কারণে যদি আমেরিকার আভ্যন্তরীণ অর্থনীতি, বিশেষ করে অর্থনৈতিক শৃঙ্খলা এবং সামাজিক আভ্যন্তরীণ নিরাপত্তা যদি প্রশ্নের মুখে চলে যায়, তাহলে কিন্তু সেটা জনগণের পক্ষে যাবে না। অতএব সেখানে এই মুহূর্তে বলা কঠিন যে চায়না ভূমিকাটা ইরান কিভাবে নিবে, কারণ এখনো আমরা জানি না চায়না কি ভূমিকা না নিচ্ছে এবং চায়না কি বার্তা দিতে চাচ্ছে আমেরিকাকে, কি বার্তা দিতে যাচ্ছে ইরানকে। এই দুটো যদি আমরা বুঝতে পারি, তখন আমরা হয়তো পরবর্তীতে মানে বলতে পারবো বা ব্যাখ্যা করতে পারবো যে হ্যাঁ, চায়নার ভূমিকা একটা কার্যকরী ভূমিকা রাখতে পারছে কি পারছে না। ওকে, আমি একটু ন্যাটো ইস্যুতে আসি। সেটা হলো যে ন্যাটো নিয়ে আজকে আশঙ্কা করা হচ্ছে প্রেসিডেন্ট একটু বেশি গরম কথা বলবেন। কারণ হলো যে তিনি একটা ক্ষেত্র তৈরি করেছেন, একদম শুরুর দিন থেকে বলছিলেন ন্যাটোর ব্যাপারে তার বিরক্তি তিনি প্রকাশ করছিলেন, তোমরা নিজেরা খরচ করো না, আমরা তোমাদেরকে প্রতিরক্ষা দিতে হয়। এবার তো একটা বড় কারণে দাঁড়িয়ে গেল যে আমরা তোমাদের বিপদে যাই, কিন্তু আমরা ডাকলাম তোমরা তো এলে না। খুব স্বাভাবিক যে বন্ধুত্বে ফাটল ধরার একটা বড় কারণ হয়ে দাঁড়ায় যদি আমার বিপদে তোমাকে না পাই। এটা কতটা মানে ওয়ার্ল্ড অর্ডার এবং নানা হিসেবগুলোকে পাল্টে দিতে পারে? দেখেন জুয়েল, একটা কথা কি, আমেরিকা কিন্তু এখনো ডমিনেট করে ওয়ার্ল্ড অর্ডারকে এখন, নিঃসন্দেহে। এবং এখানে কিন্তু ইউরোপের সেই রকম একতা বা ইউরোপের সেরকম ভূমিকা আমরা দেখি না। কিছুদিন আগেও আমেরিকা যা বলতো, আমেরিকা যদি বলতো পশ্চিম না এটা পূর্ব, তাহলে ইংল্যান্ডও বলতো না এটা পূর্বই। কিন্তু ইদানিং তারা একটু বলা শুরু করছে ভিন্ন সুরে। তবে এইখানে যদি আপনি যদি আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের ভূমিকাটা দেখেন ন্যাটোর ব্যাপারে, তার যে উষ্মা, তার যে নেগেটিভ অ্যাটিটিউড, এইটা কিন্তু যে খুব একটা যে টোটালি নেগেটিভ ইন দ্য প্রসপেক্ট অফ দ্য আমেরিকান ইন্টারেস্ট তা না। এটা আমেরিকার ইন্টারেস্টের পক্ষেই অনেকটা কাজ করছে। অনেক আমেরিকানই মনে করেন যে আমরা কেন ওদের সব দায়িত্ব নিয়ে বসে আছি। সেই ক্ষেত্রে ন্যাটো যদি সত্যি, ন্যাটো কিন্তু তেমন কোনো ভূমিকা কিন্তু পালন করে না। যে আপনি দেখবেন বিশ্বযুদ্ধে যে ন্যাটো হওয়ার পর যে সমস্ত ব্যাপারগুলো ঘটছে, সেখানে হয়তো ইন্ডিভিজুয়াল কোনো কান্ট্রি ভূমিকা রাখে যতটা, যেমন চায়না, যেমন ইন্ডিয়া, যেমন আপনার আমেরিকা যে ভূমিকাগুলো, ন্যাটো কিন্তু এতগুলো দেশ একত্রিত হয়ে তেমন কোনো ভূমিকা কিন্তু রাখে না। আপনি ইউক্রেনের যুদ্ধে দেখেন নেটোর কি ভূমিকা ছিল, কতটা ভূমিকা ছিল নেটোর ভূমিকাতে, সেখানে আমরা কিন্তু খুব একটা স্পষ্ট দেখি না। আমেরিকা যা বলে সেটাই শুনে। অতএব নেটোর কান্ট্রিগুলো যদি একত্রিত না হয়, একটা কমন ভয়েস যদি তৈরি না করতে পারে এগেইনস্ট দ্য আমেরিকান ওন অনলি ইন্টারেস্ট, তাহলে তো ন্যাটোর একটা ভূমিকা হয়তো বা নজরে পড়তে পারে। কিন্তু এই মুহূর্তে যদি ন্যাটোকে, যদি প্রেসিডেন্ট তার উষ্মা প্রকাশ করেন, ন্যাটো থেকে নিজে বের হয়ে যাবারও একটা হুমকি দিচ্ছেন, যদি বেরো হয়ে যান, সেটা আমি মনে করি না আমেরিকার পক্ষে খুব একটা অযৌক্তিক কিছু হবে। ইট ইজ ট্রু যে ন্যাটো যতটা হেল্প করছে আমেরিকাকে, আমেরিকা তার চেয়ে বেশি হেল্প করছে নেটোকে। অতএব সেই অর্থে নেটোর তেমন কোনো ভূমিকা আছে বলে আমার, যেমন লং রানে আমি যদি আপনাকে লং রানে বলি, সেটা দীর্ঘমেয়াদে যেটি হয়, এতদিন তো আমরা এটি দেখতাম যে আমেরিকা যেটি বলছে ন্যাটো শুনছে, অ্যাটলিস্ট প্রতিবাদ করছে না মানে বিভিন্ন ইস্যুতে। কিন্তু এখন যখন আপনি জোটের বাইরে চলে আসবেন, আমেরিকা একটা কিছু বললো আর তারা সবাই একজোট হয়ে বললো না আমরা তোমারকে পাত্তা দেওয়ার টাইম নেই, কিংবা তোমার কথা শোনার মতো অবস্থা আমাদের নেই, এটি কি এক ধরনের বন্ধুহীনতা তৈরি করবে কিনা? করতেও পারে, আগামীতে বলা যাচ্ছে না। কারণ যদি নেটোর ইউরোপের সবগুলো দেশ একসাথে হয়ে আমেরিকায় বললে আমারও তোমাকে দরকার নাই, তাহলে একটা ভিন্ন প্রতিক্রিয়া হতেই পারে। আমেরিকা ইচ্ছা করলে একাই তো সবকিছু করে ফেলতে পারবে না, হুমকি দিতে পারে আমি এটা করব সেটা করব, এবং তোমাদের বাজেটের একটা অংশ তোমরা সামরিক বরাদ্দ রাখো, যেটি করেছে তারা হুমকিতে করতে পারে, সেটা ভূমিকা দিতে পারে, সেই মানে কথা সে বলতে পারে। কিন্তু ন্যাটো যদি একত্রিত না হয়, ন্যাটো যদি আমেরিকার কথায় ওঠে আর না বসে, এবং সেখানে যদি তাদের একটা যদি তারা স্পষ্ট করতে পারে,
তাহলে ভবিষ্যতে ন্যাটোর যদি আলাদাও হয়ে যাবে, আমেরিকা যদি ন্যাটো থেকে আলাদাও হয়ে যায়, তখন বোঝা যাবে। এই মুহূর্তে বলা যাবে না, এটা একটা স্পেকুলেশন হবে, ইমোশনাল স্পেকুলেশন। আমি সেই ব্যাপারে যাচ্ছি না। যেটা লজিক্যাল এক্সপ্লেনেশন সেটা হচ্ছে যে এই মুহূর্তে আজকে আমি আর আপনি যখন কথা বলছি তখন, এবং আমরা যখন কথা বলছি তখন আমি মনে করি যে আমেরিকার যে স্ট্র্যাটেজি, আমেরিকার যে আপনার রোল, আমেরিকার যে সে এগেইনস্ট দ্য ন্যাটো, এই মুহূর্তে এটা খুব একটা মানে মানে অবাক হওয়ার মতো না, আবার একেবারেই ন্যাটোকে অস্বীকার করার মতো না। ন্যাটো থাকবে, তবে আমেরিকা সেখানে কতটা পজিটিভ রোল প্লে করবে বা আমেরিকা সত্যিকার ভাবেই ন্যাটো থেকে বের হবে কিনা, এটাও একটা বড় প্রশ্ন। ওকে, প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে যাচ্ছি। প্রেসিডেন্টের গোসা করার কারণটা ছোট্ট করে একটু শুনে আসি। তিনি আজকে যে বক্তব্য দিয়েছেন নেটো নিয়ে, এটা শুনে এসে আপনার কাছে যাচ্ছি যে আসলে আমেরিকার লাভ কি হবে, লস কি হবে যদি নেটো থেকে বের হয়ে যায়। বক্তব্যটা আমরা শুনতে যাচ্ছিলাম প্রেসিডেন্টের। Our allies. We've had some very good allies over there. We've had some very bad allies in NATO. I hope you're all watching that, Scott, because we had some asks, and you know we spend trillions of dollars on NATO, and when we need them, which we never do, we didn't need them here either. To be honest, I was really asking because I wanted to see what they do. We didn't need them. We blasted the hell out of them. Out of Iran, and the last thing I needed was NATO stepping in our way, because they're a paper tiger. But so we didn't need them, but I asked anyway, and they probably think I'm the worst salesman ever. প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, প্রশ্নটি আগেই করেছিলাম যে নেটো থেকে বের হয়ে গেলে আমাদের লাভটা কি হতে পারে, ক্ষতিটা কি হতে পারে। নেটোটা কি ছিল? নেটোটা একটা ফর্মাল মেকানিজম ছিল যেখানে আমেরিকা পৃথিবীর অন্য সমস্ত দেশের উপর প্রভাব বিস্তার করত। হ্যাঁ, আমেরিকা অর্থনৈতিকভাবে নেটোতে অনেক বেশি কন্ট্রিবিউট করেছে অন্য দেশের তুলনায়, কিন্তু আমেরিকার পররাষ্ট্র নীতিকেই আপনার বাস্তবায়ন করার জন্য নেটো একটা টুল হিসেবে কাজ করেছে। তো নেটো থেকে আমেরিকা যখন ক্ষমতার তুঙ্গে ছিল, তখন যদি নেটো থেকে বার হতো তাহলে হয়তো আমেরিকার অত ক্ষতি হতো না। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমেরিকার ক্ষমতা হ্রাস পাবে। একটা যে ফর্মাল মেকানিজম আছে যেটা দিয়ে সারা পৃথিবীর উপর প্রভাব বিস্তার করা যায়, সেখান থেকে আমেরিকা যদি সরে আসে, এটা খুবই খারাপ হবে আমেরিকার জন্য। আর নেটোর আরেকটা কথা, এই ইউক্রেন যুদ্ধের ফলে ইউরোপের আমরা যে ভূমিকা দেখলাম, ইউরোপের যে আমরা মানে ক্ষমতার এত কম ক্ষমতা যেটা আমরা দেখলাম, সেই কারণে নেটো অলরেডি অনেকখানি আঘাতপ্রাপ্ত হয়েছে। তার সবকিছুর পরও নেটো আমেরিকারই একটা টুল, পলিটিক্যাল টুল হিসেবে কাজ করতো। কাজে সেটা থেকে যদি আমেরিকা বের হয়ে আসে, এবং আমেরিকা এটা হয়তো ফর্মালি বের হয়ে আসার কথা হচ্ছে, আমেরিকার ট্রিটি, যে কোনো ট্রিটি প্রেসিডেন্ট সাইন করতে পারে, কিন্তু ট্রিটি থেকে বের হওয়া নিয়ে সংবিধানে এরকম কোনো স্পষ্ট কিছু নাই। কিন্তু এটা ফর্মালি বের না হয়ে আসলেও এই যে নেটোকে এভাবে করে বলা হচ্ছে, নেটোতে যদি অনেক কম কন্ট্রিবিউট করা হয়, তাহলে মূলত নেটোর অলরেডি নেটো এমন একটা রাষ্ট্রীয় একটা ক্ষমতার জায়গায় আছে, নেটো আস্তে আস্তে নেটোর ক্ষমতা বিলীন হয়ে যাবে। কিন্তু এটাতে সবচেয়ে বেশি ক্ষতি হবে আমেরিকারই, কিন্তু কারণ পরে আবার যে কোনো ধরনের পররাষ্ট্র নীতির সময় অন্য দেশকে যখন প্রভাব বিস্তার করতে চাইবে, তখন নেটো না থাকলে আমেরিকারই সবচেয়ে বেশি ক্ষতি হবে। অন্য কোনো দেশ তো এভাবে করে প্রভাব বিস্তার করে। ওকে, একটা প্রশ্ন চলে আসে যে নেটো যেদিন ভাঙবে কিংবা আমেরিকা সরে আসবে, সেদিন সম্ভবত সবচেয়ে বেশি মিষ্টি বিতরণ করা হবে রাশিয়াতে, তারা সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা। কারণ হ্যাঁ, রাশিয়াতে নেটোর অন্তর্ভুক্ত না, এবং আপনার ইউরোপের দেশগুলোর জন্য নেটো একটা অনেক বড় কি বলবো একটা বর্মের মতো ছিল ইউরোপের জন্য। কিন্তু আসলে সবচেয়ে বেশি ক্ষতি আসলে নেটো যদি ওভাবে করে ভেঙে যায় ইউরোপের হবে, এবং ইউরোপের দেশগুলো যে ঠিক যেভাবে করে এই গালফ দেশগুলো বুঝতে পেরেছে যে আমেরিকার সাথে যেই চুক্তি থাক না কেন, তাদের বিপদের সময় আমেরিকা এসে তাদেরকে রক্ষা করেনি। ইউরোপও কিন্তু বুঝতে পারছে যে ইউরোপের বিপদের সময়ও আমেরিকা তার পাশে দাঁড়াবে না। আর আমেরিকা যে জিনিসটা বলছে, এটা একটা প্রজেকশনের মতো। আমরা তো কোনো দেশের সাথে, কোনো দেশকে বলি নাই যে ইরানকে আমরা এভাবে করে আক্রমণ করতে চাই, তোমরা আমাদের সাথে আসো, আমরা কিচ্ছু বলি না। আমরা ওয়ান ফাইন ডে আমরা গিয়ে আক্রমণ করলাম, এবং আশা করছি অন্য সব দেশ এসে বলবে যে হ্যাঁ, আমেরিকা যেটা করছে আমরা তোমার সাথে আছি। কিন্তু প্রত্যেকটা দেশেরই তো তাদের সভরেন্টি আছে, তারা কেন এটা বলবে? এবং আপনি চিন্তা করেন যে এর আগে যখন আমরা
আফগানিস্তান ইরাকের সময় আমেরিকা যুদ্ধে গেছে, বিশেষ করে ইরাক যুদ্ধে মিথ্যা হলেও একটা তো একটা কারণ দাঁড় করিয়েছে, একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছে, ইউএন এর মধ্যে দিয়ে গেছে, যদিও এটা মিথ্যা ছিল তারপরও অ্যাটলিস্ট একটা এফর্ট দিয়েছিল যে যৌক্তিকভাবে অন্য দেশগুলোকে সাথে আনার। এবার তো কিছুই করে। সেক্ষেত্রে নেটোর ভবিষ্যৎটা কি হতে পারে? মানে নেটো কি টিকবে আমেরিকাকে ছাড়া, নাকি এটা একটা প্রেসিডেন্ট যেটা বলছেন আসলেই কাগজে বাদ হয়ে যাবে? হ্যাঁ, ফরমালি ভাঙবে না, হয়তো থাকবে, নামে মাত্র থাকবে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানে আমার কাছে মনে হয় যে আমেরিকার থেকে এই মুহূর্তে সবচেয়ে বেশি আপনার নেটোর যত ক্ষমতা কমবে, এটা ইউরোপের উপর তার প্রভাব আরো অনেক বেশি। জি, অনেক ধন্যবাদ। তাহলে তো সবকিছু মিলে আসলে প্রেসিডেন্ট যেটা বলছেন নেটো আসলেই কাগজে বাঘ, এবং তিনি কি, যেটি আপনার কাছে জানতে চাই, মানে বিষয়টা কি এমন যে প্রেসিডেন্টের একান্ত ইচ্ছের উপরে এটি নির্ভর করছে, নাকি এখানে পুরো প্রক্রিয়াটি এমন যে পরবর্তীতে নতুন কোনো প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি যদি আবার মনে করেন নেটোকে আরো শক্তিশালী করা দরকার, আমেরিকা সেখানে আরো জড়াবে, বিষয়গুলো কি এমন হবে? হতে পারে। আমি ডক্টর মেনহাজের সাথে একটু ভিন্নভাবে বিনীত শ্রদ্ধা রেখে বলতে পারি যে ন্যাটোর শক্তি নির্ভর করার ব্যাপারটা হচ্ছে, একটা হচ্ছে মিলিটারি পাওয়ার, আর একটা হচ্ছে ইকোনমিক পাওয়ার। আপনার ইকোনমিক পাওয়ারটাকে কিন্তু ন্যাটো অতটা আপহোল্ড করে না যতটা আপনার আমেরিকা করে। ওয়ার্ল্ডে আমেরিকার যে ইকোনমিক পাওয়ার, এখনো সবকিছু ডলার ইকোনমি দিয়ে চলে, পেট্রো ডলারে চলে। সেই অর্থে এখনো কিন্তু ইউরোপের সেরকম কোনো স্ট্রং কারেন্সি এগেনস্ট দ্য পেট্রো ডলার পৃথিবীতে সেইভাবে আসে নাই। তো সেই অর্থে আমি বলতে পারি যে নেটোর সেই ভূমিকাটা, যদি ইকোনমিক পাওয়ার যদি সেভাবে স্ট্রং না হয়, তাদের ইকোনমিক পাওয়ার যদি সেভাবে আপহোল্ড না করতে পারে, তাহলে ইউরোপ, আমেরিকা ছাড়া ইউরোপ যতটা ক্ষতিগ্রস্ত হবে, ন্যাটো ছাড়া আমেরিকা হবে কিনা ততটা ক্ষতিগ্রস্ত, এটা একটু সময়ের দরকার বিবেচনা করার জন্য। এবং সেই অর্থে আমি মনে করি যে এখন স্ট্র্যাটেজিক্যাল একটা লড়াই চলছে। এখন আপনার যেটা জুয়েল প্রশ্ন করেছেন যে এটা কি আমেরিকার প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক ইচ্ছায় হবে, নাকি পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্ট আসলে সে অন্য ইচ্ছা পোষণ করতে পারে? আমি একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক বলতে পারি, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাবার পর তার 75% ওয়ার্ল্ড ডিসিশন গুলো এবং আভ্যন্তরীণ ডিসিশন গুলা নেক্সট প্রেসিডেন্ট এসে নাল এন্ড ভয়েড করে দেবে সাথে সাথে। এবং সেই অর্থে আপনার ডোনাল্ড ট্রাম্প জাস্ট অ্যাজ ফার হি ইজ ইন দ্য পাওয়ার, অতটুকু পর্যন্ত তার, সে যেমন ইউরোপকে বলতেছে পেপার টাইগার, আমেরিকাতে সে যতদিন থাকছে ততদিনই সে পেপার টাইগার না হলেও আসল টাইগার না, এটা বলা যায়। এবং তার ক্ষমতা চলে গেলে সে একটা পেপার টাইগার, এমনকি টাইগার বাদ দিয়ে শুধু পেপার। মাহমুদ রেজা চৌধুরী, অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। একই সঙ্গে প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ সময় এবং মতামত দেওয়ার জন্য। দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।